আবাবিল পাখির মতো ছাত্রলীগ আবির্ভূত হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন, সেই ছাত্রলীগ এসে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কুত্তার মতো পিটিয়েছে। খেয়াল করে দেখেন, কে? ছাত্রলীগ এসে। বায়বীয় ছাত্রলীগ এই এনসিপি এবং শিবিরকে বেধড়ক অমানবিকভাবে পিটিয়েছে। গ্রামবাসী এসে যে এখন বিশ্বাস করেন, বোঝেন, বাংলাদেশের আনাচে কানাচে আপনি যদি একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে চট্টগ্রামের যে জোবরা গ্রামটি, যে গ্রাম থেকে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছিল, সেই গ্রামে আসলে আওয়ামী লীগ করে কয়টা লোক? সেই গ্রামে মূলত জামাত শিবির বিয়ে শাদী করে চিটাগং বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাসকে দখল করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, রংপুর, দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, ঢাকা, রাজশাহী এবং এমন কোনো ডিস্ট্রিক্ট বাকি নেই যে ডিস্ট্রিক্টের শিবির নেতারা ওই জোবরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিয়ে করে নেই। তারা সেই সব অঞ্চলে বিয়ে করে সেই সব অঞ্চলের মানুষকে শিবির বানিয়েছে, জামাত বানিয়েছে এবং সেইভাবেই কিন্তু তারা এই চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটিকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করে। আওয়ামী লীগের সময়ে শিবিরকে বিতরণ করে ছাত্রলীগ ক্ষমতা নিয়েছিল বটে, কিন্তু তারপরেও শিবিরের দাপট সেই জোবরা গ্রাম ভিত্তিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক যথেষ্টভাবেই ছিল। তাহলে আপনারা বোঝেন, এখন সরকার বলছে, শিবির বলছে, প্রশাসন বলছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে ছাত্রলীগ এই আক্রমণ চালিয়েছে। তাহলে আপনি বোঝেন, জোবরা গ্রাম, যে গ্রামের শিবিরের গ্রাম, যেই গ্রাম জামাতের গ্রাম, যেই গ্রাম বিএনপির গ্রাম, যেই গ্রামটি এনসিপির গ্রাম, সেই গ্রামে আবাবিল পাখির মতো ছাত্রলীগ আবির্ভূত হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন, সেই ছাত্রলীগ এসে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কুত্তার মতো পিটিয়েছে। খেয়াল করে দেখেন, কে? ছাত্রলীগ এসে। তা এখন আপনারা যারা বাংলাদেশে বসবাস করেন, আপনারা যারা দেশে বিদেশের খবর রাখেন, সত্যিকারের খবরটা রাখেন, তারা জানেন ছাত্রলীগের প্রতিদিন এক বা একাধিক নেতা বা কর্মীকে এই এনসিপি এবং শিবিরের মব নির্বিচারে হত্যা করছে, যাদের মৃত্যুর পর একটা বিচার চাওয়ার ব্যবস্থা পর্যন্ত নেই। গতকালও আপনারা দেখেছেন, বরিশালে একটি ছেলে অসুস্থ পিতাকে দেখতে এসে লাশ হয়ে পড়েছিল বাড়ির রাস্তার পাশে। আজকেও দেখেছেন একজন সাংবাদিক বাংলাদেশে তার মৃত লাশ পেয়েছে ব্রিজের নিচে। তাহলে আপনি বোঝেন, এই বাংলাদেশটাকে শিবির, জামাত ইসলামী, এনসিপি এবং বিএনপি মিলিয়ে কোথায় নিয়ে গেছে। আপনি দেখেন, দুদিন আগে একটি ঘটনা হলো, বাংলাদেশের সমস্ত মানুষ দেখেছে যে পুলিশ এবং আর্মি, বিশেষ করে আর্মি, ইউনূসের বাহিনীর একটি অংশ এই নুরুকে, বিকাশ নুরুকে কুত্তার মতো পিটিয়েছে। পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছে, নাক ভেঙে দিয়েছে, বুক ভেঙে দিয়েছে, মাথার ভেতরে পানি ঢুকিয়ে দিয়েছে। আর সরকার বলছে এটা আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির কারবার। জয় বাংলা বলে মিছিল নিয়ে এসে নাকি নুরুর উপরে হামলা চালিয়েছে। অথচ নির্লজ্জ এই মিথ্যার আড়ালে সেনাবাহিনী নিজেও স্বীকার করেছে, আইএসপিআর দিয়ে কি বলেছে যে এই হত্যাকাণ্ড, এই যে ঘটনাটি আর্মিরা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তাহলে দেখেন, ঠিক একইভাবে গ্রামবাসী এই এনসিপি এবং শিবির যে বার বেড়েছে, যেখানে সেখানে গন্ডগোল করছে। আপনারা দেখেন, আজকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে 200 জনের মতো শিক্ষককে ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে। পরে নাকি শুনেছি বহিরাগতরা এসে, আরেক গ্রুপ এসে তাদেরকে পিটিয়ে সেখান থেকে টিচারদেরকে মুক্ত করেছে। তারপর টিচাররা সেই বিশ্ববিদ্যালয়টি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এখন আমি চিটাগং বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। 2 নম্বর গেট বলে যে জায়গাটি খ্যাত, যেটি জোবরা গ্রামের একদম প্রবেশ পথ, সেই জোবরা গ্রামের এই 2 নম্বর গেটেই হচ্ছে ল ফ্যাকাল্টি। আমি সেই ল ফ্যাকাল্টিতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। সেই গ্রাম আমি চিনি, সেই জায়গাটি আমি চিনি, সেখানকার মানুষকেও আমি চিনি। এই গ্রামের মানুষ নিয়ে, এই মানুষদেরকে নিয়ে কিন্তু একটি সুন্দর একটি গল্প আছে। গল্পটি হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়টি আসলে কুমিল্লায় হওয়ার কথা ছিল, কুমিল্লা বিশ্ব রোডের পাশে। সেখানে কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গিয়েছিল এবং সেখানে ইট বালু সিমেন্ট নিয়ে আসা হয়েছিল। তো চিটাগংয়ের ওই রাজাকার সাকা চৌধুরীর বাপ, বড় রাজাকার ফকা চৌধুরী, সে স্পিকার ছিল এই তখনকার সংসদের। তো স্পিকার থাকা অবস্থায় একদিনের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন বাই ডিফল্ট। তখন তিনি এক কলমের খোঁচায় চিটাগং ঢাকার আমাদের কুমিল্লার এই বিশ্ববিদ্যালয়টিকে চিটাগংয়ের এই জঙ্গলে নিয়ে গিয়েছিল। সেই জোবরা গ্রামে যখন এই বিশ্ববিদ্যালয়টি করে, তখন স্থানীয় লোকজন, সেখানকার লোকজন মূলত কৃষি প্রধান মানুষ, কৃষি কাজ করত আর গরু চড়াইতো, গরু পালন করত, ছাগল পালন করত, গরু ছাগল পালন করত। যেহেতু বনভূমি আছে আর কাঠ কাটতো, সেই বনভূমিতে তারা গরু চড়াইতো, ছাগল চড়াইতো এবং কাঠ কাটতো। তো তাদের দাবি এখানে তারা বিশ্ববিদ্যালয় করতে দেবে না, তাদের এই গোচারণ ভূমি তারা ধ্বংস হতে দেবে না। তখন তাদের সাথে অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল প্রশাসন সবাই মিলে বসলো, তাদেরকে কিভাবে ঠান্ডা করা যায়। তাদেরকে বললো, ঠিক আছে, আমরা এই বিশ্ববিদ্যালয় এখানে করছি, তোমাদের একটা অভিযোগ আছে, তোমাদের এই অভিযোগের বিরুদ্ধে তোমরা কি চাও আমাদের কাছে বলো, তোমরা যে দাবি দিবা আমরা সেই দাবি মেনে নেব। তখন গ্রামবাসী মিলে দাবি দিল যে তোমরা বিশ্ববিদ্যালয় করো ঠিক আছে, কিন্তু আমাদেরকে গরু ছাগল চড়াইতে দিতে হবে, কাঠ কাটতে দিতে হবে। প্রশাসন রাজি হয়েছিল, তারপরে কাজ চললো। তাহলে আপনি একটা জিনিস বোঝেন, একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আকারে আয়তনে প্রায় 2য় বৃহত্তম বিশ্ববিদ্যালয় বা 3য় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রী, কর্মচারী, শিক্ষক সবকিছু মিলিয়ে লক্ষাধিক মানুষের এটার সাথে জড়িত, কয়েক লক্ষ মানুষ এই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, জীবন যাপন করে। সেখানে যদি তারা দাবি করত যে চিটাগং বিশ্ববিদ্যালয়ে যত 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হবে, সেগুলা এই জোবরা গ্রামের এই বাসিন্দাদের কাছ থেকে নেওয়া হবে, এই দাবিটি দিলে কিন্তু হতো, কিন্তু তারা সেই দাবিটি দেওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না। সেই জোবরা গ্রাম বহুবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে, তাদের সাথে মারপিট হয়েছে, ধরপাকড় হয়েছে। এই শিবির যখন চিটাগং বিশ্ববিদ্যালয় দখল করতে আসে, তখন তারা দেখলো এই জোবরা গ্রামকে যদি তারা কন্ট্রোলে নিতে পারে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের হলগুলা দখল করা, রাজনীতি দখল করা সম্ভব। তখন এই রাজশাহী ইউনিভার্সিটির আশেপাশের মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ এই জোবরাতে গিয়ে বিয়ে করা শুরু করলো। বিয়ে করে করে তারা সেখানে একটি স্থান তৈরি করলো। এখন সেই গ্রাম তার জামাইদেরকে পিটাচ্ছে, কারণ শিবিরা তো হচ্ছে জোবরা গ্রামের জামাই, আর এনসিপি তারা হচ্ছে তো ইউনুস গঙ্গের পালা কুত্তা, যারা ইচ্ছা তারে কামড়ায়। এই গ্রামবাসীকেও কামড়াতে গিয়েছিল। এই গ্রামবাসী এমন পেদানি দিল গতকাল, এই পেদানি মনে রাখার মতো একটা পেদানি। আর বলছে কি, বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগ এই হত্যাকাণ্ড, এই যজ্ঞ, এই নির্বিচারে কুত্তার মতো পিটানিটা তারা পিটিয়েছে। কিন্তু আপনারা সবাই জানেন এই মিথ্যা, এই বানোয়াট, এই আশারি গল্প। এই গল্পের পিছনে একটা সত্যতা আছে। সেই সত্যতাটা হলো যে এনসিপি এবং শিবির এখন ঘুমাইলেও ছাত্রলীগ স্বপ্নে দেখে। ডক্টর ইউনুস গং, লুচ্চা আসিফ নজরুল গং, তারা ঘুমালেও এখন ছাত্রলীগকে স্বপ্ন দেখে। কোন দিক দিয়ে আসলো, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, উত্তরে নাকি দক্ষিণে নাকি, বাসার ছাদ মোটা করে তারা আসতেছে, এই চিন্তায়ও তারা অস্থির। তারা ঘুমাতে পারে না। তারা নামাজ পড়তে গেলে, সেজদা দিতে গেলে ছাত্রলীগের বয়স, সেখান থেকে পর্যন্ত তারা ঠিক মতো নামাজ আদায় করতে পারতেছে না, ঘুমাইতে পারছে না, ঠিক মতো খাইতে পারছে না, ঠিক মতো তাদের দৈনন্দিন যে কাজ সেটা করতে পারছে না। কখন ছাত্রলীগ এসে যায়? এই যে ছাত্রলীগের ভয়, এই ভয়টা বেঁচে থাকুক। আমরা চাই এই ভয় নিয়ে তারা বেঁচে থাকুক।
ছাত্রলীগ তো আসবেই, সময়ের দাবি। আজকে বাংলাদেশটি কোথায় আছে দেখেন, দুদিন আগে নুরুকে পিটাইল, এর আগে ডিপ্লোমা ছাত্রদের, বিশ্ববিদ্যালয় ছাত্রদের, প্রকৌশলী ছাত্রদের আন্দোলন নিয়ে তাদের উপরে লাঠিচার্জ হলো, কাঁদানো গ্যাস নিক্ষেপ হলো, মারপিট হলো, ঢাকা শহর লন্ডভন্ড হয়ে গেল। তার আগের কথা তো আপনারা জানেন, একে একে প্রতিদিন ঘটনা ঘটছে। এই হাসনাত, বাটপার হাসনাত, ছাত্রলীগ নেতা সাবেক, বাটপার সারজিৎ, ছাত্রলীগ নেতা সাবেক, আসিফ ছাত্রলীগ নেতা সাবেক, মাহফুজ কোন নেতা ছিলেন, উনি ছিলেন হরকতুল জিহাদ হয়তো। এরা আজকে যেখানে সেখানে গিয়ে মব সৃষ্টি করছে। গ্রামবাসী দেখলো না, এদেরকে তো এইভাবে করতে দেওয়া যায় না, তারা তখন এর প্রতিবাদ করলো। এখন এই মবের কারণে বাংলাদেশ, পুরা পৃথিবীতে বাংলাদেশ এখন কিভাবে ব্যান্ডিং হচ্ছে। এই যে দেখেন, আজকে যে সাংবাদিকটিকে হত্যা করে ব্রিজের নিচে ফেলে দেওয়া হলো, কয়েকদিন আগে আপনারা জানেন প্রথিতযশা সাংবাদিক বিভুরঞ্জন সরকার, তিনি তার জীবনের সর্বশেষ লেখাটি নাকি লিখে ফেলেছেন, তারপর তিনি মারা গেলেন। কেউ বলছে আত্মহত্যা, কেউ বলছে হত্যা। হত্যা হোক আর আত্মহত্যা হোক, সাংবাদিক তার লেখায় যে ক্ষোভের কথা বলেছেন সেটা যদি আপনারা পড়ে থাকেন, আপনারা বুঝবেন বাংলাদেশে একজন সাংবাদিক কেমন বিভৎস জীবন যাপন করছে। সাংবাদিক পান্না, মঞ্জুরুল আলম পান্না, তিনি মুক্তিযোদ্ধাদের সমাবেশে, মুক্তিযোদ্ধাদের ঘরোয়া আলোচনায় গিয়েছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে, হাত কড়া পরিয়ে তাকে পুলিশ নিয়ে গেছে, তাকে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। আপনারা জানেন, শুধু এই সাংবাদিক নয়, কথা বলতেন কলিমুল্লাহ খান, তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, তাকেও নানানভাবে মবের হুমকি দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে জেলে পুরে দেওয়া হয়েছে। মাসুদ কামাল এবং আনিস আলমগীর এই দুইজন কথা বলেন, তাদের বিরুদ্ধে কি পরিমাণে বিষোদ্গার চলছে জামাত শিবির এবং এনসিপিরা করছে, আপনারা যদি একটু মিডিয়াতে দেখে থাকেন বুঝবেন। আনিস আলমগীর সাহেব তিনিও খুব রিস্কের মধ্যে আছেন, যে কোনো সময় আনিস আলমগীরও গ্রেপ্তার হয়ে যেতে পারেন, কারণ তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, আমরা শুনেছি, তাকে মবের হুমকি দেওয়া হয়েছে। তারপরে আপনারা দেখেছেন বিএনপি নেতা ফজলুর রহমান, তাকেও এই নিচে গিয়ে, তার বাসার নিচে গিয়ে মব সৃষ্টি করে তাকে হত্যা করতে পারেনি পুলিশ আর্মির কারণে। গতকালও যখন এই ছাত্রদেরকে গ্রামবাসীরা পিটায়, তখন তারা পুলিশ আর্মির সাহায্য চেয়েছিল, কিন্তু পুলিশ আর্মি আসেনি। কেন আসেনি? কারণ আপনি জানেন যে এই পুলিশ আর্মিকে নিয়মিতভাবে গালিগালাজ করছে এই ছাত্ররা। এই ছাত্ররা পুলিশ আর্মিকে যেইভাবে বিষোদ্গার করছে, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ আর্মি গিয়েই এই শুয়োরদের জান বাঁচাইতে হয়। আপনারা দেখেছেন গোপালগঞ্জে তারা আর্মির গাড়িতে করে কিভাবে ল্যাজ গুটিয়ে পালিয়েছে। সেদিন যদি আর্মি না থাকতো, তাহলে এই মধুমতির জলে এই সমস্ত শুয়োরদেরকে সলিল সমাধি করে দিত মধুমতির তীরের মানুষেরা। এতভাবে এই আর্মি, এই পুলিশ তাদের জীবন বাঁচাচ্ছে, তারপরেও এই নিমক হারামের বাচ্চারা আর্মি পুলিশ নিয়েই কিন্তু যত সব বিষোদ্গার করে। তারপরে আমি যে কথাগুলো বলছিলাম, যে সাংবাদিক, কবি, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা কেউই আর এই বাংলাদেশে নিরাপদ নয়। এই বাংলাদেশ একটি মৃত্যু উপত্যকা। এই বাংলাদেশ এমন একটি জনপদে পরিণত হয়েছে, যেই জনপদ পৃথিবীর কোনো সভ্য দেশে এইরকম ভাবে এক্সপেকটেশন মানুষ করে না। এখানে প্রতিদিন মানুষ পড়ছে, প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে, প্রতিদিন নারীকে দর্শন করা হচ্ছে, প্রতিদিন মানুষের ঘরবাড়ি লুট করা হচ্ছে, প্রতিদিন মানুষকে অমানবিকভাবে দেশান্তরিত করা হচ্ছে। এই অন্যায়, এই অত্যাচার, এই নির্যাতন, এই নিপীড়ন যদি শেষ করতে হয়, মুক্তিযুদ্ধের সপক্ষের অসাম্প্রদায়িক যে শক্তি, এই শক্তিকে কিন্তু এক হতেই হবে। তা না হলে
এই বাংলাদেশ, এই 53 বছরের সুজলা সুফলা শস্য শ্যামলা এই নদীমাতৃক বাংলাদেশ, পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই, গোদাবরা, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, ইসামতি, মাতামুহুরী, সাঙ্গু, এই সব নদী অববাহিকায় যে মানুষের জীবন এই বাংলায় এবং ওই বাংলায়, এই দুই বাংলার জন্যই বিপজ্জনক হয়ে যাচ্ছে। কেননা সন্ত্রাসবাদ, মৌলবাদ কোনো একটি জায়গায় থাকে না, এটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এই বাংলাদেশে আজকে যে মৌলবাদ এবং সন্ত্রাসবাদের বীজ ডক্টর ইউনূস গং তৈরি করেছে, নিয়ে এসছে, সেটি এই দক্ষিণ পূর্ব এশিয়াকে আস্তে আস্তে একটি বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বিশ্বাস করি এই এনসিপি গং এবং এই আসিফ নজরুল গং, এই শিবির গং, 1971 সালের পরাজিত শক্তি, এদেরকে এদেশের মানুষ আবারও পরাজিত করবে এবং মানুষের জীবনকে স্বাভাবিক, সুষ্ঠু এবং উন্নয়নশীল জীবনের গতি দ্বারায় ফিরিয়ে আনতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প এই বাংলায় এখন আর কেউ নেই। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনার যে 16 বছর, এই 16 বছরে তারা মায়ের কোলে ছিল, এখন তারা জাহান্নামে, নরকে আছে। একদিকে আমরা দেখছি পুরো বাংলাদেশ উত্তাল, অনেক চেষ্টা করেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মব, জঙ্গিকে ব্যবহার করেও ইউনূস আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পারছে না, আওয়ামী লীগকে ঠেকাতে পারছে না, সাধারণ জনগোষ্ঠীকে ঠেকাতে পারছে না। কারণ সাধারণ জনগোষ্ঠী প্রতিরোধ গড়ে তুলেছে এবং সেই প্রতিরোধ গড়ে তুলবার কারণে গ্রামবাসী হোক আর সাধারণ জনগোষ্ঠী হোক, সকলকে আওয়ামী লীগ বানিয়ে ফেলা হচ্ছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন প্রতিরোধ, প্রতিবাদ যেসব জায়গায় হচ্ছে এবং যেসব জায়গায়, যেসব মানে গ্রামে গঞ্জে এনসিপি, জঙ্গি, শিবির, তাদের প্রতি গ্রামবাসী বা সাধারণ জনগণ যেখানে ঝাঁপিয়ে পড়েছে, সেই জায়গাগুলোতে বোঝা যাচ্ছে যে যে দখলদারিত্ব ছিল, সেই দখলদারিত্বগুলো বিশ্ববিদ্যালয়, হল বা বিভিন্ন জায়গা থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং সেই কমে যাওয়াটা যেমন একদিকের ঘটনা, আরেক দিকের ঘটনা হচ্ছে আমাদের সেনাপ্রধান রাষ্ট্রপতির সাথেও দেখা করেছেন। এই যে ছোট ছোট দেখা ইঙ্গিত বহন করে যে তাহলে কি সেনা প্রধান কোনো দায়িত্ব নিচ্ছেন নাকি ইউনূস চাপ চলে যাচ্ছেন। আমরা দেখেছি অনেক সিনিয়র সাংবাদিকরা পোস্ট দিয়েছেন যে ইউনূস কি চলে যাচ্ছে। তো আমি এগুলো বলতে চাই না, এগুলো সময় দেখা যাবে। তবে এইটুকু বলতে পারি যে গতিতে ইউনূসের শাসন ব্যবস্থা চলছিল সেই গতিটি নেই, সেই গতিতে টান পড়ে গেছে, সেই গতিতে স্থবিরতা এসেছে, সেই গতি পতনের দিকে, সেই পতনযোগ্য যে গতি, সেই পতনটাকে সেনাপ্রধান কি ঠেকাতে চাইছেন কি চাইছেন না, এটা হচ্ছে আসলে এই মুহূর্তে জাতির প্রশ্ন। যদি উনি ইউনূসের পতনকে ঠেকাতে চান তাহলে ইউনূসের মাথা হাত বোলানো নিয়ে আশীর্বাদ দিয়ে উনি ফিরে যাবেন উনার সেনাপ্রধানের কাজে এবং আমাদেরকে সেই আশ্বাসটা আবার দিয়েছেন যে আমরা আপনাদেরকে দেখব। আর যদি সেনাপ্রধান সেই মাথায় হাত বুলানোটা না নিয়ে জনগণের পক্ষে দাঁড়ান, তাহলে অবস্থাটা, যে চিত্রটা তৈরি হবে, সেই পতনের দিক থেকে ইউনূসকে কেউ ঠেকাতে পারবে না। সেক্ষেত্রে অনেকেই বলছেন যে পালিয়ে যাবে কি, আমার কাছে মনে হয় আসলে পালিয়ে যাওয়াটা এখন আর সম্ভব না। এখন পালিয়ে যাওয়া কঠিন, এখন পতন অনিবার্য, পালিয়ে যাওয়া সম্ভব নয়। এবং সেনাপ্রধান কি ভূমিকা রাখছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে, আমি জানি বাংলাদেশের সেনাবাহিনী একটা অনেক বড় ইনস্টিটিউট, তাদের সম্পর্কে কোনো উপসংহার টানা একটা টকশোতে এটা খুবই অনুচিত এবং অবিবেচকের মতো কাজ হবে। সে কারণে আমার মনে হয় যে ছোট ছোট সম্ভাবনাগুলো আছে, আমরা সেটাকে আর একটু সময় নেই, আর একটু দেখি। কারণ আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি ইউনূসের শাসন, ইউনূসের মব বাহিনী পতনের দিকে, এবং এই পতন এমন এক গতিতে নিচের দিকে নামছে যে কিছু কিছু সময় থাকে না, খাড়া পাহাড় থেকে যখন নিচে পড়তে থাকে তখন কিন্তু পড়তেই থাকে, গড়িয়ে গড়িয়ে কিন্তু পড়ছে না, স্ট্রেইট পড়ে যাচ্ছে। কাজেই সেই পতনটা আসলে কেউ ঠেকাতে পারবে কিনা, আমার কাছে মনে হয় যে অসম্ভব ব্যাপার। কারণ পতন ঠেকানো যাবে না, জনগণ খুব শক্ত করে দাঁড়িয়ে আছে।
একেবারে আপনি বলছিলেন যে সেনাপ্রধান ইউনূসের পতন কেউ ঠেকাতে পারবেন না, আপনি বলছিলেন, কিন্তু সেনাপ্রধান তো বলছেন তিনি নির্বাচন এবং সব গুজবে কান না দিয়ে যেন প্রধান উপদেষ্টা কাজ করেন। এই কথা তো আসছে আজকে গণমাধ্যমে যে গুজবে কান না দিয়ে বলে প্রধান উপদেষ্টা। অনেক ধন্যবাদ। এটা মানে সেনাপ্রধান 5ই আগস্ট থেকে আমাদের সকলকে আসলে আশ্বাস দিচ্ছেন। ওনাকে আমার সবসময় মনে হয় যে উনি ভীষণ সজ্জন ব্যক্তি, বাড়ির বড় ভাইয়ের মতো সবসময় বলে যে, অথবা মামা থাকেন একজন, কিছু হলে বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, আচ্ছা আচ্ছা আমি দেখছি। উনাকে আমার সবসময় ভীষণ সজ্জন ব্যক্তি মনে হয়, মামা টাইপের, যে সব কিছুতে কথা দিচ্ছেন, আপনারা আমার উপর ভরসা রাখেন, আমি দেখছি। 5 তারিখে বলেছেন, বারবার বলেছেন, কিন্তু মব আমাদেরকে কিন্তু কুচি কুচি করে ফেলছে। 40টা 52টা করে লাশ নদী নালা খাল বিলে পাচ্ছি। উনি আসলে এগুলো পারছেন না, উনি আশ্বাস দিয়েছেন এবং গুজবে কান দিতে মানা করেছেন, কিন্তু এটা তো গুজব নয়। ইউনূসের সাম্রাজ্যের পতন তো গুজব নয়। হ্যাঁ, ওইটুকু গুজব হতে পারে সেনাপ্রধান ক্ষমতা নিবেন কি নিবেন না, বা সেনা শাসন আসবে কি আসবে না, এটা গুজবের জায়গায় যেতে পারে, এটা নিয়ে আমি আলোচনা করছি না। কিন্তু ইউনূসের পতন ঘটছে, জনগণ ইউনূসকে পতনের দিকে নিয়ে যাচ্ছে, জনগণ, গ্রামবাসী, জনগণ, সাধারণ শিক্ষার্থী, জনগণ যে প্রতিরোধ গড়ে তুলছে, এটি গুজব নয়, এটি বাস্তবতা। এই বাস্তবতায় সেনাবাহিনী থাকুক বা না থাকুক, সেনাবাহিনীর এখান এই চ্যাপ্টার থেকে দূরে রেখে বাস্তবতা হচ্ছে ইউনূসের পতন ঘটছে, মব জঙ্গি বাহিনীর পতন ঘটছে। কারণ গ্রামবাসী লুঙ্গি পরে কাঁচা মেরে যখন বাঁশের লাঠি নিয়ে জঙ্গে, তখন আমার মনে হয়েছে যে এই জনগণ যখন জেগে উঠেছে, তখন ওই পতনের সাথে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। এটা একটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের বিষয়, জনগণের জেগে ওঠার বিষয়। আর সেনাপ্রধান কি দায়িত্ব নিবেন? সেনাপ্রধান বিচারপতির সাথে কথা বলছেন, সেনাপ্রধান পঞ্চদশ সংশোধনী নিয়ে কথা বলছেন, কিংবা খোঁজ খবর নিচ্ছেন। বেগম খালেদা জিয়ার বাসায় যে উপদেষ্টা সহ বিশিষ্ট 4 জন ব্যক্তিবর্গ গেছেন দেখা করতে। এই সকল ইকুয়েশন তো আমি হিসাব মিলাচ্ছি না আপনার অনুষ্ঠানে। এটা গুজব কি গুজব না, এটা সময় প্রমাণিত হবে। উনি আসলে আরেকটা, উনি এসে রাষ্ট্রপতির মাধ্যমে উনি ক্ষমতায় আসবেন কি আসবেন না, বা কি হবে, সেই ব্যাখ্যা বিশ্লেষণে আমরা যাব না। আমি বলছি যে উনি বলছেন গুজব, হ্যাঁ আমরা ওনার কথা বিশ্বাস করি কিছুদিন, কিন্তু জনগণ তো উনার কথায় চলবে না, জনগণ তো প্রতিরোধ করবেই। এবং একটা ছোট্ট কথা বলি আপনাকে, ছোট্ট কথা বলি, দেখেন আজকে যে সাংবাদিকদের আমরা সবসময় বলেছি যে গণমাধ্যম পরাধীন, গণমাধ্যমে একদম কথা বলতে পারছে না, এই নিয়ে 2টো ঘটনা ঘটলো। গণমাধ্যম কিন্তু আজকে উমামার প্রেস বয়কট করে চলে গেছেন, গণমাধ্যম কিন্তু জেগে উঠেছে, কথা বলছে। এখন কিন্তু আপনি নিউজ চ্যানেল খুললে দেখবেন যে একটু একটু করে কিন্তু দৃশ্য দেখানো শুরু হয়েছে, গণমাধ্যম থেকে কিন্তু শব্দ আসা শুরু হয়েছে। কারণ গণমাধ্যম আর কতদিন মার খাবে, কতদিন তারা লাশ হয়ে পড়ে থাকবে? তো এইসব জিনিস তো ঠেকানো যাবে না। একেবারে সঙ্গে দেব শেখ ফরিদ, এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান দেখা করলেন, কিংবা প্রধান উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে কথা বললেন, রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান সৌজন্য সাক্ষাৎ করলেন, দেশে যে এত ঘটনা ঘটে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে সংঘাত হচ্ছে, গ্রাম দখল করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, সেখানে মার খাচ্ছে, তারপর সেই গ্রামবাসীর উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে, কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিবির ছাত্রদলকে পিটাইছে, বলছে সাধারণ ছাত্ররা পিটাইছে। আপনার আর বিভাগীয় শহর ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 200 শতাধিক শিক্ষকরা অবরুদ্ধ করলো, তারপরে নাকি গ্রামবাসী গিয়ে সেখানে হামলা করলো। এত সব ঘটনা, এগুলো নিয়ে কোনো আলোচনা হইল বলে আপনার মনে হয় কিনা? মানে জনগণ কেন্দ্রিক কোনো আলোচনা তাদের মধ্যে হইলো, নাকি এই হাত বুলানো, যেটা কম মাথায় হাত বুলানোর মতো, এটা এতেই শেষ কিনা? আপনার কাছে কি মনে হয়? শুনেন, আমি তো কথা বলতে চাই না, আপনারা আমার খোঁচান। শুনেন, আমি করে জামাল করে আপনি কথা বলেন, যতটুকু বললে জনগণ আপনার উপর খুশি থাকবে, জনগণ আপনার কথা শুনতে চায়। জি, আমি জনগণের ভাষাতেই কথা বলি, আমি বরং আমার ভাষা ছেড়ে দিয়েছি। শুনেন, আমি করে জামালপুর ময়মনসিংহে একটা প্রবচন আছে, চোরে হালি, এক চোরে বিয়া করে আরেক চোরে শালি। এই সব চোরেরা একসাথে হয়েছে, এরা কে কার মাথায় হাত বোলাইতেছে, কে কারে পিঠ বোলাইতেছে। একবার বলে আমরা যাই নাই, দেখা করি নাই, পরে দেখি এদের খালি বিয়া না হাঙ্গা হয়ে গেছে, এরকম আলাপ। মানে বিষয়টা এরকম যে না আমার কোনো লগে অমুকের মেয়ের বিয়ে হয় না, পরে দেখি যে হাঙ্গা হয়ে গেছে। হাঙ্গা পর্যন্ত মানে একবার বিয়ে হয়েছিল, তালাক হয়েছে, নতুন করে আবার বিয়ে করছে, এটা বলে হাঙ্গা।
মানে এরকম হলো ঘটনা। এরা দেখাই করে না, এইসব গুজব, আমাদের আশ্বস্ত থাকতে বলছে, আমরা তো আশ্বস্ত আছি। আমি তো তাকে আশ্বাসী সিপাহ সালার বলতে পারি, বিশ্বাসী না। কারণ বিশ্বাসী হলে শেখ হাসিনার সাথে, জননেত্রী শেখ হাসিনার সাথে প্রতারণা করতাম। তাকে আমরা আশ্বাসী সিপাহ সালার বলবো। তিনি তো জেনারেলের সাথে সিপাহ সালার সবচেয়ে ভালো। ওই যে আমরা আগে ছোটবেলা সিনেমা দেখছি না, সিপাহ সালার হাজির হও, এই এখন উল্টা হইতেছে, সিপাহ সালারই ওই আদম ব্যাপারীকে হাজির করে। আমি সিপাহ সালারকে ক্ষমতাবান মনে করি, আদম ব্যাপারী কেন? কারণ যে লোকটা আদম ব্যাপারী লাইসেন্স নিয়েছে মানে কি, সে লোক আসলে এই দেশের নেতাও না, নেতাও না। ওই যে আবার আমাদের আরেক জনপ্রিয় এবং কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব বলছেন যে এদের আমি অভিনেতা মনে করি। এটা অভিনেতাদেরই যত নষ্ট করে দিয়েছে, তো ভুলে বলছে। এটা আমাদের ফজলুর রহমান সাহেব এটা ভুলে ফেলছে, অন্য কিছু বলতে চাইছিল, ভুলে ওইটা শুদ্ধ করে বলে হয়েছে। আমি ওই নামটা নিলাম না, এটা তাদেরই। শোনেন, এই যে ময়মনসিংহ এর কথা বললেন, কৃষি ইউনিভার্সিটির বাইরে থেকে লোক এসে হামলা করছে। আচ্ছা, যারা এটা বিশ্বাস করে তাদের আমি একটা প্রশ্ন রাখতেছি, আপনারা জীবনে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যাপটা দেখছেন? আন্দাজে কথা বললে তো হবে না। এইটা হলো শহর থেকে বেশ দূরে। ওইখানে তো আমি থাকছি, খাইছি, ঘুমাইছি, পেশাব করছি, হাগিছি, মুখছি, কত কিছু করছি। এখানে প্রেম করছি যখন বয়স কম ছিল। ওইখানে জামালপুর থেকে আমার প্রেমিকারে নিয়ে ওইখানে যাইতাম। কয়েকবার প্রেমিকার মায়ে গিয়ে আমার ধরে আনতো, মারতো, থাপড়াইতো। সেইগুলো আমার মুখস্থ ভাই। এগুলো যারা ময়মনসিংহের লোক, সেই লোক সবাই চিনা আমার, যে আমি কাম করছি। আমার কয়েকবার আমার প্রেমিকার বাবা জিয়ানতে ধরে আনছে মারার জন্য, কয়েকবার আমার ধরে আনছে মারার জন্য। ওইখানে কোনোদিনই যায় নাই। এগুলো হলো বাজে কথা। স্থানীয় জনগণ হামলা করছে আর একান্ত করছে এরাই। মানুষ এত ক্ষুব্ধ যে, আপনার কি মনে আছে যে ময়মনসিংহ যেখানে বলতেছে ওইখানে ওই যে এক মাজারে হামলা করলো কালীবাড়ি রোডে, ওই যে ইয়ারে 1800 পীরেরদের সম্ভবত দুজনে হামলা করলো, ওগুলো পাবলিকে উঠছিল। এগুলো সব আজগুবি কথাবার্তা বলে মানুষ ক্ষুব্ধ, ছাত্ররাও ক্ষুব্ধ। এর ভিতরে দেখবেন দেখেন সব আওয়ামী লীগ। এরা শুধু বলতে পারতেছে না যে মিছিল যারা করছে এরা সব আওয়ামী লীগ, এটা বলতে লজ্জা পাইতেছে। এই কথাটা দেখবেন আর কয়দিন পরে বলবে। মিছিলটা আর ঘন ঘন হইলে আর কয়দিন পরে সব মিছিল তখন ওই রোকে আফাজা আওয়ামী লীগ করে, এটা কেউ মনে রাখবে না। বলবে মিছিল না, শুধু কয়দিন পরে বলবে গাছপালা, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে যত ওই যে আম গাছ আছে, জাম গাছ আছে, তারপর ওইখানে খাল পারে যত প্রেমিক প্রেমিকেরা বসে, বলবে এরা আওয়ামী লীগ করতে আইছে। কয়দিন পরে দেখবেন এগুলো বলবে, মাশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। শুধু তাই না, এরা যারা কত কিছু আওয়ামী লীগ করে বলবে। আর এখন শোনেন, ওই যে বামপন্থী রাজনীতি যখন করছি তখন একটা বই পড়তাম, কমিউনিস্ট ম্যানিফেস্টো। আজকাল কমিউনিস্টের আবার কমিউনিস্ট ম্যানিফেস্টো করা বাদ দিয়ে দিয়েছে, কারণ ওইটা এখন তাদের বই না। তাদের বই হইলো কি জানেন? পার মজুমদার, এগুলো হলো তাদের বই। ওই বই লেখা আছে যে ইউরোপ কমিউনিজম নামের একটা ভূতের পিছিয়ে ঘুরতেছে, ভয় পাইতেছে। ওখানে লেখা আছে, ইংরেজি বক্তব্যটা আমার মনে নাই, যে তারা এখন যে ইউরোপ মহাদেশ এখন কমিউনিস্টদের ভয় পায়। বাংলাদেশে যারা আছেন স্বাধীনতা বিরোধী, ওরা দেখছে কমিউনিজমের ভূত। বাংলাদেশের এই জামাতপন্থী, হেফাজতপন্থী টিঙ্কুবাম মিলে, আল বদরি, একটা আছে জামাতে আল বদরি, আর একটা আছে চিঙ্কুবাম বদরি, যিনি বলেন যে 10% হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, 90% ভুয়া। বিহারের বাচ্চা বা কলকাতা থেকে আমরা এসে শিখাইতে আসছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস কি। যাই হোক, সেটা অন্য বিষয়। যে ময়মনসিংহে আছে, ময়মনসিংহ হলো মুক্তিযুদ্ধের মানুষের ঘাঁটি। এই ময়মনসিংহে পাক বাহিনীর যে হানাদার বাহিনীর সেনাপতি আসতে ভয় পাইতো, কাদের সিদ্দিকির ডরে, লতিফ সিদ্দিকির ডরে, ভয়ে তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। সেই লতিফ সিদ্দিকির বৃহত্তর ময়মনসিংহে আপনি গিয়ে উল্টা কথা বলবেন, জনগণ তো খেপবে, আপনাদের তো মারবেই। আপনাদের রাজশাহীতে পিটায়, আপনাদের চিটাগাঁয়ে পিটায়, আপনাদের ময়মনসিংহ পিটায় কেন? কি আকাম করছেন? কারণ আপনি চাঁদাবাজি করছেন, বদমাইশি করছেন। আপনারা নিজেরা বলবেন আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই বইলে আপনার প্রেমিকা, আপনার শিবিরের সাথী, তার গার্লফ্রেন্ড নিয়ে হোস্টেলে ঢুকবে, ওটা মারতে গেলে ইসলাম গেল, খত্রেমে আওয়ামী লীগ চলে আসছে। এই আওয়ামী লীগের ভূত না কয়দিন পরে, আওয়ামী লীগের পেট নিয়েও কয়দিন পরে রাস্তায় নেওয়া শুরু করবে, তখন দেখবেন এমনি পালা। একটা প্রশ্ন করতে চাই, আপনি বলছিলেন কাদের স্ত্রী গতকালকে বা পরশুদিন সমাবেশ করে ফেরার সময় তাকে আক্রমণ করা হয়েছে, সেটা দেখতে করেছে। ওটা বিএনপি পন্থী লোক আর কিছু জামাতপন্থী মিলে, এনসিপি গ্যাং মিলে হামলা করেছে। আপনি বললেন যে কাদের সিদ্দিকীর গায়ে হাত দিয়ে ফিরে আসার সুযোগ নাই। আপনি দেখেন রাতে যায় তারা কি করছে, মাপছে কিনা, এটাও খোঁজ নিয়েন। আর বাধ্য তারা যারা মারছে কাদের সিদ্দিকীর বহরে যারা হামলা করেছে, না অত বললেন অত নালি আদেশের না, কাদের সিদ্দিকের গায়ে হাত দিবে একেবারে চড়াই পাখির মতো ছিঁড়ে ফেলবে। তখন কিছু বদমাইশ গেছে না, রাতের বেলা তার বাধ্য তারা গিয়ে কাদের সিদ্দিকের পায়ে ধরতেছে যে আমাদের পোলাপানটা কিছু করেন। ওগুলো বললে হবে কাদের সিদ্দিকের গায়ে হাত দিবে, ওগুলো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। তবে ওই যে বলি, আমাদের জামালপুরের ভাষায় একটা কথা বলি, কাঠ খাইলে না আংরা হাঁকতে হবে, কাঠ খাইলে আংরা হাঁকতে হবে। যারা এগুলো করতেছে না, কয়দিন পরেই বুঝবে। বেশি দিন নাই, কেবল তো বললামই তো যে এরা কেবল আওয়ামী লীগের ভূত দেখতেছে, কয়দিন জিন দেখবে, তারপরে কয়দিন পর পেতনি দেখবে আওয়ামী লীগের। দেখবেন এদের কি পরিণতিটা, আর এমনি হার্টফিল করবে।
হার্ট অ্যাটাক করে মারা যাবে। ওই যে বঙ্গবন্ধুকে গুলি করতে গিয়ে যে প্রথম গুলি ছুটতে গিয়েছিল তো হার্ট অ্যাটাকে মারা গেছে, পোস্টমর্টম রিপোর্ট এটা আসছে। ঠিক এখন এরা হার্ট অ্যাটাকে মারা যাবে আওয়ামী লীগের নাম নিতে নিতে, নিশ্চিত থাকেন আপনি। এরা হার্ট অ্যাটাক, ডক্টর ইউনূস, আমি বললাম তো ডক্টর ইউনূসকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে না। আমাদের ওই যে সিপাহসালার আছেন, আমাদের যেহেতু আপনারা সবাই মাননীয় বলছেন, আমি মাননীয় বললাম, কারণ আমাদের ট্যাক্সের টাকা আপনি বারবার এই কথা বলছেন কেন? পালিয়ে যেতে দিবে না। আজকে প্রধান সেনাপ্রধান তো দেখা করে উনি আশ্বস্ত করেছেন যে আপনি নির্বাচন করবেন, নির্বাচন করে নির্বাচন পর্যন্ত যতটুকু সহযোগিতা করার সবই সরকারকে করবে সেনাবাহিনী। এটা তো সেনাবাহিনী শুরু থেকেই বলছে। আপনি এখানে পালিয়ে যাওয়ার বিষয়টা পাচ্ছেন। আমি একটু আপনাকে একটু 10 সেকেন্ডের একটু ইয়ে দেই, একটা যে কি বলে ইয়ে দেয় না বিজ্ঞাপনের ইয়ে, সেটা দেই। আজকে ওই যে বলে আসছে দেখে প্রধান উপদেষ্টা কিন্তু আবার আজকে এটা বলেছেন সুরে সুর মিলিয়ে, নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক। আজকে তিনি সংস্কারের কথা বলেননি, আজকে পর্যন্ত নির্বাচনের কথা বলেছেন। মানে যে কয়দিন গতকালকেই তো বলেছেন, মানে সেনাপ্রধানের এই রেস্টটুকু যতদিন থাকবে এটা চলবে আর কি। জি বলেন। এটাকে বলে যে কোরামাইন ইনজেকশন দিতেছে, কতক্ষণ টিকে থাকার জন্য স্যালাইন দিছে। বলেন কি যেন প্রশ্ন করতেছে? হ্যাঁ, আমি প্রশ্ন করছি বারবার আপনার কাছে কেন মনে হচ্ছে ইউনূস পালিয়ে যাবেন? ইউনূস কি পালিয়ে যাওয়ার জন্য আসছেন নাকি? আপনি তো একদিন বলছেন যে ইউনূস সাহেবের পিছনে বিরাট শক্তি আছে, আমেরিকার মতো বিশ্বমূল্য আছে, সেখানে ইউনূস সাহেব পালিয়ে যাবেন কেন? হ্যাঁ, পালিয়ে যাবে এই জন্য যে তাকে তো ভাই গৃহস্থ পালায় না, গৃহস্থ না থাকবে, গৃহস্থ বাড়ি থেকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আত্মীয় স্বজন বেড়ানোর জন্য যাবে, গৃহস্থ আবার ফিরে আসবে। কিন্তু পালাবে তো কামলা, এত কামলা। আপনি তাকে বলতেছেন আমেরিকা তার পক্ষে, সে তো আমেরিকার কামলা। আমি তো বারবার বলছি ডক্টর ইউনূস হইতেছে আমেরিকার কামলা, তুরস্কের কামলা, পাকিস্তানের গোলাম। তো এগুলো তো এরা তো পালাবে না, কি করবে? আপনি তো ভাই বাড়ির মালিক না, আপনি চেহারা দেখে বুঝেন। আপনি বলেন, আপনি যারা সাইকোলজিস্ট, আপনি ওই যে বললাম না আমার সাথে যেমন স্ট্রিট পিপলের কথা হয়, দুই একজন বিশেষজ্ঞের সাথে কথা হয়, এটা বলতে চাইছিলাম। বিশেষজ্ঞ আমার কি বলছে, চেহারা দেখে তুমি চেহারা দেখো না, যে ওর চেহারাটা দেখো, ভালো করে দেখো। আমি বয়স্ক, মানে যাদের বয়স 70 তাদের কাছাকাছি, তারাই বলছে চেহারা দেখো, যে এত দেখছে মানে আমাদের সিরাজগঞ্জের ডাক্তার, সে নামটা বললাম না তাহলে প্রবলেম হয়। তিনি বলছে গেলোবিলা, মানে সিরাজগঞ্জের ভাষা, জামালপুর সিরাজগঞ্জের ভাষা হলো গেলোবিলা, মানে কি, মানে যায় আসছে, মানে অ্যাবাউট টু ফ্লি, ঠিক আছে, মানে পালিয়ে যায়। তো এই তার চেহারা আপনি দেখেন, আপনি দেখছেন এই যে আজকে মানে এই যে আমার সবার কথা বলতে শুনেন, কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই, পিঠে টুকায় হাত দিছে আর মনে করে সে লোক তারা ওইটা অক্সিজেন দিল দিয়ে টিকে রাখছে। চাচা আপনি থাকেন, এত তাড়াতাড়ি যায় না, আমরা বিপদে করবো, আরেকটু আপনি থাকেন। আরেকখান সেনাবাহিনী সিপাহসালাররা দেখছে, সেনাবাহিনী বলতে আমি নারাজ, সিপাহসালার সাহেব দেখছে যে এরা যদি এখন তারাই, আমি তো ডাইরেক্ট ক্ষমতা নিতে পারবো, আবার জামাতেরও বসাইতে পারবো, তাহলে এখন কই যাবে? জামাতেরও দিতে পারবেন না, নিজেও নিতে পারবে না, না ঘরকা না ঘটকা, ধবিকা কুত্তা বান গিয়া। ধবিকা কুত্তা এখন কারা বানাইতে হবে? ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূসের কাঁধে বন্দুক রেখে সবাই চলতেছে, আপনি দেখেন না, সকালে যায় জামাত, বিকেলে যায় হেফাজত, দুপুরে যায় হলে এনসিপি গ্যাং, তারপর আবার পরে যাবে পিএনপি। তাদের মধ্যে আবার একটু ঝগড়া হয়েছে, গাল ফলাইছে, বিএনপি আর জামাত একসাথে মিশবে না, কারণ ক্ষমতার দ্বন্দ্বের উপরে কোনো দ্বন্দ্ব নাই। ক্ষমতার দ্বন্দ্বের উপরে বলছিলাম না আপনাদের, এরা দেখবেন একে অপরকে। আমি তো চাই আওয়ামী লীগ নির্বাচন, যদিও আমি জানি আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, ঘোষণা দেওয়ার সাথে সাথে যুক্ত হবে। আমি যদি আওয়ামী লীগের নেতা হইতাম তাহলে অনুরোধ করতাম, ভাই তোরা নির্বাচন কেন আমি দেখি, দেখতেন কুত্তা কামড়া কারে পা। মানে মানে এই যে জামাতে অলরেডি চরমনের পীড়িতি কিন্তু শেষ, চরমনের পীর কিন্তু বিএনপি কে হায়ার করছে, বিএনপির গালি দেওয়ার জন্য জামাত, বুঝতে পারছেন? এই জামাত তাকে 6 ব্যাংকের 1 ব্যাংক বোধহয় দিয়ে দিচ্ছে আমার ধারণা, অথবা বোধহয় জামাতের নেতারা বলছে যে আপনাদের যত পোলা আছে আমার মেয়াদে বিয়ে করাম, এরকম কোন চুক্তি হয়েছে। দেখ মানে জামাতের যে বিএনপির বলে চিন্তা করে দেখেন, অন্তত আওয়ামী লীগের ইজ্জত আছে, তারা বলছে শাহী চাঁদাবাজ। তো আওয়ামী লীগের আগে দালালি করছে চরমনের পীর, আমারে বলে আওয়ামী লীগের দোষ আমি দালাল, কিন্তু দালালি করছে কিন্তু চরমনে। আমি নিজের চোখে দেখছি যে বিএনপির যখন কুত্তার মতো দৌড়ায়, শিয়ালের মতো দৌড়ানি দেয় ছাত্রলীগ, চরমনের পীর তখন শাহবাগে বইছে লিফলেট বিলি করে, কিছুই বলতেন। তানছাড়া তো ছিল আওয়ামী লীগের চরমনাই, সেই চরমনাই আওয়ামী লীগের একজন একটু কৃতিত্বের জন্য মানে কৃতজ্ঞতা স্বরূপ বলে আওয়ামী লীগ হচ্ছে শাহী চাঁদাবাজ আর বিএনপি স্যাঁচড়া চাঁদাবাজ। এই কথাটা আমি বলছি বলে আমার বিএনপি লোকালে বললো চরমনাই, আর আমার বলে আমি আওয়ামী লীগের দালাল। আরে তোরা গালি দিল চরমনাইয়ের বীর, তারা গালি দিবি না, আমার গালি আসবে না। তো এই হচ্ছে শুনেন, এরা হলো এই মুহূর্তে লাগতে দেন, দেখতে থাকেন, কারণ এরা কোনো বিপ্লব করে নাই, অভ্যুত্থান করে নাই, বিপ্লব করে নাই। এরা যদি কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্দিষ্ট লক্ষ্যে করতো তাহলে এদের আন্দোলনটা টিকতো, নির্বাচন হতো বা সবাই মিলে কাজ করতে পারতো। আপনার ভয় কেন? আপনি কেন পিআর চান? পাকিস্তান রিটার্ন চান?
না কি চান আমাদের পরিষ্কার করতে হবে? ওই সাকদার আইসেন প্রেসক্রিপশনে আপনার বাংলাদেশ চালাবেন এত সস্তা? অতনালী আদেশের না, অতনালী আদেশের না। তারাও যদি মনে করে বিচ্ছিন্ন ঘটনা ঘটায় নদী সুদিরে ধাক্কা দিয়ে তারপরে তাদের দিকে হাওয়া দিয়ে টিকে থাকবে। আবারও বলছি, ওই সিপা সালার পারবে না জামাত কেন? সিপা সালারকে যারা নিয়োগ দিছে আবার সেই তাদের আব্বা জান দাদা জানাতো জামাতকে এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবে না। আপনি নিশ্চিত থাকেন না? কে বলতো ময়মনসিং এ দৌড়ানি দিছে? আমি ময়মনসিং লোকের বলি ভাই আপনারা আমার ইজ্জত নষ্ট করেন না। আমরা তো দেখলাম না কোথাও। কবে দৌড়ানি দিল ময়মনসিং? কবে দৌড়ানি দিল? ও আপনি দেখেন নাই? না। তাহলে আপনি মিছিল দেখেন নাই না? আপনি এনসিপি কে বলেন, এনসিপি কে বলেন একটা মিছিল করতে, ক্ষমতায় তার আব্বা তার দাদা তার কাকা তার চাচা তার মামা তার খালু। আপনি এনসিপি কে বলেন ময়মনসিং এ মিছিল করতে, আপনি এনসিপি কে বলেন জামালপুর মিছিল করতে, মার খায় নাই, তারপরে শেরপুর জামালপুর খায় নাই। বলেন আমার সে তো তাহলে ওই তো আরো দেখবেন। শুনেন 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 একটা কথা বলি, হাওয়াই মিঠাই খাইছেন না ছোটবেলা? হাওয়াই মিঠাই, এগুলো হলো হাওয়াই মিঠাই। আর যদি আমি একটু দৃষ্টিপাতের ভাষায় বলি, সেই লেখকের ভাষায়, এরা হচ্ছে হোমিও ওষুধ। এরা যদি আপনি খান ওষুধ, জ্বর ভালো হবে 7 দিনে, না খেলে 1 সপ্তাহ। অপেক্ষা করেন না ভাই, অপেক্ষা করেন। কেবল ওই যে আপা যেটা বললো যে কেবল মামার কি সংবাদ সম্মেলন বর্জন করছে। কেন কেন বর্জন করছে? মানে খুব ভালো মানুষ, তার মুখ খুব ভালো, চেহারা ভালো। সে তো না না না, এইটা আপনি ইয়ে করতে পারেন না। কেন বর্জন করছে সেটা বলে। এখন কইলে তো মায়ের মার খায়, না কইলে বাপে রেখে। আমি মেয়ে মানুষ নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমার অনেকে অভিযোগ করেন না। আপনি থামেন, আমরা রুকিয়া প্রতির কাছ থেকে শুনি। এই জন্য রুকিয়া প্রতি একটু বলেন তো। আমি আরেক প্রসঙ্গে চলে গেলাম আমার মূল আলোচনায়। ওবামা একজন বিপি ক্যান্ডিডেট, শক্তিশালী বিপি ক্যান্ডিডেট, তার সংবাদ সম্মেলন বয়কট করার সাহস কারা পাইল? কেন করল? শুনতে পাচ্ছেন আমার কথা? আপনাকে প্রশ্ন করেছি রুকিয়া প্রাচী। না, আপনার কথা শুনিনি, বলেন। ওবামার সংবাদ সম্মেলনটা ওবামার সংবাদ সম্মেলনটা কেন বয়কট করছে? কারা বয়কট করছে? বয়কট করার সাহস পাইল কোথায়? দেখেন, এই যে সাহসটা কোথায় পেল, সাহসটা কিন্তু যখন আপনি মানুষকে ভয় দেখাবেন, তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন, তার স্বাভাবিক গতি চলাচলটাকে বন্ধ করে দিবেন। আজকে এতগুলো দিন কিন্তু সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই, কোনো সম্মান নেই, এবং প্রায় প্রতি মাসে 1-2 করে সাংবাদিকের লাশ পাওয়া যাচ্ছে, এবং সাংবাদিকদের যে মর্যাদার জায়গা সেটি কিন্তু নেই। সেই জায়গায় থেকে আমরা দেখেছি যে সাংবাদিকদের যে আজকের যে বহিঃপ্রকাশ, আমার মনে হয়েছে এটা হচ্ছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, দীর্ঘ সময়ের রাগ, এবং এটা অনেক কিছুকে মানে এটা একটা ইঙ্গিত, সময়ের ইঙ্গিত। দেখেন, অসাংবিধানিক সরকার কখনো গণতান্ত্রিক হয় না। যদি গণতান্ত্রিক সরকার না থাকে, সাধারণ যে মানুষ, আমরা যারা ধরেন সরকারের বাইরের যারা, তাদের জীবন তো আর স্বাভাবিক থাকে না, তাদের কাজ স্বাভাবিক থাকে না, কোনো কিছু স্বাভাবিক থাকে না। এবং বাংলাদেশের সকল জায়গা থেকে সকল মানুষকে চুপ করাতে করাতে, তার স্বাভাবিক যে প্রবৃত্তি সেগুলোকে বন্ধ করে দিতে দিতে, তার নাগরিক অধিকারকে লঙ্ঘন করতে করতে, মানবতাকে লঙ্ঘন করতে করতে আজকে কিন্তু মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবং সাংবাদিকদের এই যে আজকের ঘটনা যে অনেক বড় ঘটনা তা কিন্তু না। এবং আজকে ওবামাদের প্রত্যেকেরই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ আমরা গত 1 বছর ধরে দেখছিলাম যে তাদের যে আস্ফালনের শক্তিটা কোথায়। কারণ এর পেছনে হচ্ছে মব, এর পিছনে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, এর পিছনে হচ্ছে জামাত, এর পিছনে হচ্ছে বিদেশি শক্তির মদত, এবং তারা এখনো মনে করছে যে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে। এই যে একটা অদ্ভুত চিন্তা তাদের, এবং সেই চিন্তার মধ্য দিয়ে তারা বাংলাদেশের 30 লক্ষ শহীদ থেকে শুরু করে আজকের সকল বাংলাদেশিদেরকে তারা অমর্যাদা করছে, মুক্তিযোদ্ধাদের অমর্যাদা করছে। বঙ্গবন্ধুকে তো মানে বাংলাদেশ থেকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জায়গায়, কিন্তু বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে পারছে না, কাউকেই পারছে না, কিন্তু এই কাজগুলো তারা করে আসছে। আজকে নারীর কথা যদি বলেন, ওরা আজকে ওবামারা আজকে নারীর বিষয়ে কোনো দায়িত্ব নিয়েছে? তারা নারী বিষয়ে কোনো কথা বলেছে? যে মেয়েগুলো আছে তারা কিন্তু কিসের সাথে সুর মিলাচ্ছে? একজন নারী প্রতিনিধি হয়ে, একজন নারী রাজনৈতিক কর্মী হয়ে সে কি কখনো বলেছে যে বাংলাদেশে তারা যে
বারবার বলছে তারা বিরাট স্বাধীনতা অর্জন করেছে, তাহলে নারীর এই পরিস্থিতি হবে কেন? তো এই সবকিছু মিলে কিন্তু এখন আপনি দেখবেন যে এরকম অনেক কিছু ঘটবে, এরকম অনেক বয়কট হবে, অনেক বর্জন হবে, অনেক প্রতিবাদ প্রতিরোধ হবে। কারণ আপনি দেখেন ছোট ছোট যে কুটির শিল্প ছিল বাংলাদেশে, সেগুলো বন্ধ হয়ে গেছে, বড় বড় কুটির শিল্প বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে। তার ফলে কি হয়েছে, নারী পুরুষ একটা যে শ্রমজীবী মানুষ ছিল বাংলাদেশে এবং অর্থনীতির চাকা তো নারীদের হাতে ছিল, এসব কিছু বন্ধ হয়ে গেছে। কাজেই এই যে এটার কি প্রভাব পড়ছে না? আজকে সাংবাদিকরা আজকে এই হাউসে, কালকে ওই হাউসে, সাংবাদিকদের তো কোনো অবস্থান নেই এবং বহু সাংবাদিকের চাকরি চলে গেছে। তো আপনি যার সাথে চাকরি করেছেন, আপনি হয়তো সরাসরি কোনো রাজনীতি করেন না, কিন্তু আপনার সেই সহকর্মী সে আওয়ামী লীগকে সমর্থন করেছে বলে তাকে যে চাকরিচ্যুত হতে হয়েছে, এটা হয়তো আপনি প্রতিবাদ করতে পারেননি, কিন্তু আপনার তো ভালো লাগেনি, কারণ আপনি জানেন যে এরকম দুঃশাসন আপনার উপর আসতে পারে। তা আমি মনে করি যে আজকের যে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে, ওই যে প্রথমে বলছিলাম যে সেনা প্রধান যতই আশ্বাস দিক না কেন, জনগণ আজকে জনগণের সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তের জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলাদেশ জনগণের গতিতে চলবে। সেনাপ্রধানের আশ্বাসে আমরা ভুলে গিয়ে উনি আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করবেন, আমাদের নিরাপত্তা দিবেন। এখন মনে হয় টু লেট, আমরা ওই মামার কথায় ওই ভুলবো না, যে মামারা মাথায় হাত দিয়ে বলে না, আচ্ছা আমরা দেখছি, কান্নাকাটি করার দরকার নাই। আমরা ওই আশ্বাসে 5ই আগস্টের আশ্বাস থেকে শুরু করে আমরা এখান থেকে বেরিয়ে গেছি, জনগণ অনেক দূরে এগিয়ে গেছে, জনগণ এখন নিজের দায়িত্ব নিজেরা নিয়ে নিচ্ছে, এই জন্য পতন অনিবার্য। অনেক ধন্যবাদ রুকিয়া প্রাচী, অনেক ধন্যবাদ শেখ ফরিদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমি শুধু একটা 10 সেকেন্ড একটা কথা বলি। দেখেন, ডাকসু নির্বাচনে একজন পুলিশ একজন কমিশনার বলছেন ডাকসু নির্বাচন হতে হবে, কমিশনার কি ভিসি? তো কাজে আজকে রাষ্ট্রের শাসন ব্যবস্থা এমন জায়গায় গেছে, আজকে তার ভূমিকা মনে হচ্ছে উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। তো এই যে জিনিসগুলো ঘটছে, কোনো কিছু কিন্তু নিয়ন্ত্রণে নেই তাদের। হাইকোর্ট রায়, সুপ্রিম কোর্ট রায় স্থগিত, সবই একটা। আপা যেহেতু বলছে আমারও 30 সেকেন্ড সময় দেন, সেটা হলো যে আপা উনি তো বলবে রমনা ডিসি তো এটা বলবে, কারণ হলে ভিসি তো শিবিরের ক্যাডার, সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি না, সে তো জামাত শিবিরের ক্যাডার, সুতরাং এই জন্য বোধহয় রমনার ডিসি মনে করছে তারই কথা বলা উচিত। ধন্যবাদ আপনাকে।